সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে সেকেন্ড ইয়ারের আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর ক্লাস করব। ডিভাইডেড ডিফারেন্সের আমাদের একটা ফর্মুলা বাকি আছে, সেটা দেখব। দেখে তারপর আমরা সেন্ট্রাল ডিফারেন্স শুরু করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আমাদের ডিভাইডেড ডিফারেন্সের একটা ফর্মুলা বাকি আছে, সেটা দেখব। তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা বাকি আছে সেটা হলো ডিভাইডেড ডিফারেন্সের আমাদের যে ফর্মুলাটা বাকি আছে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে এখানে দেখো, ডিরাইভ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা ডিভাইডেড ডিফারেন্সের জন্য একটা ফর্মুলা পড়েছি। সে ফর্মুলাটা কি? ফর্মুলাটা ছিল নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। আর একটা ফর্মুলা পড়বো ডিভাইডেড ডিফারেন্সের জন্য, যেটা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। এই ফর্মুলাটা ইকুয়াল এবং আনইকুয়াল দুইটা ইন্টারভ্যালের ক্ষেত্রেই ইউজ করা যায়। তাহলে দেখি আমরা এই ফর্মুলাটা অন্যান্য ফর্মুলার মতোই একটা পলিনোমিয়াল ফাংশন নিয়ে ডিরাইভ করা, যেমন নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করেছি সেরকম। তাহলে আমরা কি ধরেছি? let y equal to f of x denote a function which assumes the values y0, y1, y2 up to yn corresponding to the values x0, x1 up to xn of independent variable x which are given at unequal intervals. যেহেতু আমরা unequal interval এর জন্য পড়ছি, সেটা আমরা স্পেসিফিক বলে দিলাম unequal intervals। তারপরে আমরা কি করলাম? we assume that the function y equal to f of x is represented by an nth degree polynomial function which pass through the points x0, y0, x1, y1, x2, y2 up to xn point। তাহলে আমরা একটা nth ডিগ্রি পলিনোমিয়াল নিব, যে ফাংশনটা আমাদের এই ভ্যালু গুলো দিয়ে যাবে। নাও ইউ ক্যান রাইট। তাহলে পলিনোমিয়াল ফাংশনটা আমি কি ফর্মে লিখবো সেটা হলো এখানে ম্যাটার। আমরা ফর্মুলার ডিরাইভ করার সুবিধার্থে লিখে থাকি। তাহলে এটা কি? পলিনোমিয়াল ফাংশনটা কিভাবে লিখেছি? y equal to f of x equal to a0 x minus x1 x minus x2 up to x minus xn। এখানে ডিফারেন্স কয়টা? n টা ডিফারেন্স। এটা মাল্টিপ্লাই করলে কি n x to the power n হবে। সেরকম a1 into x minus x0 x minus x2 up to x minus xn। Similarly, a2 equal to x minus x0 x minus x1 x minus x3 up to x minus xn up to an equal to x minus x0 x minus x1 to xn minus xn minus 1। তাহলে দেখো, এখানে কিন্তু একটা সিকোয়েন্স দেওয়া আছে বা লজিক, যেটা তোমরা মনে রাখার জন্য ইউজ করতে পারো। সেটা তোমার টেকনিকটা বলছি। যখন a0, তখন x থেকে x0 বাদে বাকি সব x গুলো মাইনাস। a0 এর সময় যে আমি ডিফারেন্স গুলো লিখেছি, সেই ডিফারেন্স গুলো কিভাবে লিখেছি? a0 এর সঙ্গে x থেকে x0 বাদে বাকি x এর যে কম্পোনেন্ট গুলো, ভ্যালু গুলো x1 x2 xn, এটা মাইনাস। প্লাস a1 যখন, তখন x থেকে x1 বাদে, দেখো x0 এর পরে x2 x1 নাই কিন্তু, a1 যখন, তখন x থেকে
x1 বাদে x এর সব বাকি ভ্যালু গুলো, বাকি আমাদের ভ্যালু আছে কয়টা, n+1 টা ভ্যালু, x0 x1 x2 আপ টু xn। তাহলে আমাদের n+1 সংখ্যক মান আছে x এর, সেখান থেকে আমরা n সংখ্যক মান সবসময় x থেকে মাইনাস করছি। যে ভ্যালুটা বাদ দিচ্ছি সেটা হলো যখন a1 যখন a0 তখন x0 বাদ, যখন a1 তখন x1 থাকবে। তাহলে a1 into x minus x0 x minus x1 up to x minus xn। সিমিলারলি যখন a2 তখন x থেকে x2 বাদে বাকি সবগুলো ভ্যালু দিয়ে দিতে হবে, যেমন x থেকে x0 x থেকে x1 x থেকে x3 up to x থেকে xn। সিমিলারলি যখন an তখন x থেকে x0 x1 up to xn minus 1 xn বাদে বাকি n সংখ্যক ভ্যালু দিলে। তাহলে দেখো এখানে একটা টেকনিক করে এই পলিনোমিয়াল ফাংশনটা ধরা হয়েছে, যে টেকনিকটা অ্যাপ্লাই করে তোমরা এটা মনে রাখতে পারো। না হলে এত বড় পলিনোমিয়াল ফাংশন যদি না বুঝে বা টেকনিক অ্যাপ্লাই না করো তাহলে মনে রাখা একটু টাফ। তাহলে এটা হলো আমাদের ইকুয়েশন 1, নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ফর্মুলা যেভাবে ডিরাইভ করেছি সেভাবে। We shall determine the constant a0 a1 a2 up to an। তাহলে এই মানগুলো আমার বের করতে হবে, বের করে ওই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্মুলার মতো 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। তাহলে এই মানগুলো আমরা বের করব, a0 a1 a2 up to an। তাহলে দেখো x0 যদি বসাই তাহলে কি হবে, f of x0 equal to y0, f of x1 equal to y1, f of x2 equal to y2। এভাবে সেটাই লেখা আছে, f of x0 equal to y0, f of x1 equal to y1, f of x2 equal to y2 up to f of xn equal to yn। তাহলে x0 f of x0 তার মানে x equal to x0 বসাতে হবে, এটা হলো f of x আর এটা হলো f of x0। আবার তোমরা যদি ইচ্ছা করো ফরওয়ার্ড ফর্মুলার মধ্যে লিখতে পারো, put x equal to x0 in equation 1, সেভাবেও লিখতে পারো। put x equal to x0 in equation 1 সেভাবেও লিখতে পারো। আবার f of x0 মানেই f of x equal যদি এটা হয় তাহলে f of x0 মানেই যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x0, f of x0 তাহলে কি হবে a0, দেখো এখানে হবে x0 এখানে x0 এখানে x0। ওকে, a1 এর এখানে যদি আমি x0 বসাই তাহলে দেখো x0 x0 0 হয়ে যাবে, a2 তে যদি বসাই 0 হয়ে যাবে, an এ যদি বসাই 0 হয়ে যাবে। তার মানে a0 বাদে বাকি কোএফিসিয়েন্ট গুলো 0 হয়ে যাবে, শুধু a0 টা থাকবে। তাহলে আমাদের কি হলো, f of x0 equal to a0 x0 minus x1, এই যে এখানে x0 minus x1 x0 minus x2 up to x0 minus xn, সেটা হবে, সেটা ইকুয়াল টু কি y0, এই যে আমরা একটু আগে করলাম সেটা ইকুয়াল টু কি y0। এখন আমরা a0 ইকুয়াল টু তাহলে কি বসাবো, অতএব a0 ইকুয়াল টু y0 ডিভাইডেড বাই এই কোএফিসিয়েন্ট গুলো, a0 এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট গুলো ছিল x এর সেগুলো হবে এখানে। তাহলে আমাদের a0 এর মান বের হলো। সিমিলারলি আমরা করব a1, তাহলে f of x1 f of x1 তাহলে ওই 1 নাম্বার ইকুয়েশনে, এই 1 নাম্বার ইকুয়েশনে কি বসাবো, এই x ইকুয়াল টু x1, এই তাহলে এটা হবে x1 এটা হবে y1 এটা হবে f of x1। তাহলে দেখো এটা কিন্তু 0 হয়ে যাবে, x1 x1 0 হয়ে যাবে, এখানে কোনো x1 না। তাহলে এই a1 বাদে এখানে হবে x1 minus x0 x1 minus x2 up to x1 minus xn, আর এখানেও x minus x1 আছে, সো এটা 0 হয়ে যাবে, এখানেও আছে এটাও 0 হয়ে যাবে। তার মানে আমি যখন x equal to x1 বসাবো তখন a1 বাদে বাকি সবগুলো আমার 0 হয়ে যাবে। তাহলে আমরা একটু নিচে যাই, a1 equal to তাহলে কি হবে, এই যে a1 equal to f of x1, তাহলে a1 x1 minus x0 x1 minus x2 up to x1 minus xn, এটা equal to yn। তাহলে a1 equal to কি আসলো y1
ডিভাইডেড বাই, এটা কিন্তু একটা সিকোয়েন্স আছে, যেমন a0 y0 ডিভাইডেড বাই x0 থেকে বাকি x এর সবগুলো ভ্যালু, সেরকম a1 সমান y1 ডিভাইডেড বাই x1 থেকে x এর বাকি ভ্যালু গুলো বিয়োগ। মান কয়টা আমাদের n+1 টা, তাহলে একটা ভ্যালু থেকে বাকি n টা ভ্যালু বিয়োগ। সিমিলারলি তাহলে আমরা পাবো সিমিলারলি f of x2, তাহলে f of x2 যখন বসাবো তখন এই 1 নম্বর ইকুয়েশনে দেখো এখানে x2 আছে, এখানে x2 বসালে এটা x2, f of x2 এটা 0 হয়ে যাবে, এখানে এটা 0 হয়ে যাবে, শুধু এটা থাকবে, এখানে কোনো a2 এর সঙ্গে কোনো x2 নাই, এখানেও পরের ভ্যালুটা কি x2, সো এটাও 0 হয়ে যাবে, তার মানে a2 এর যে কোএফিসিয়েন্ট গুলো শুধু এগুলো থাকবে, বাকি সব কোএফিসিয়েন্ট গুলো আমাদের 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা a2 এর মান বের করব, f of x2 equal to a2 into x2 minus x0 x2 minus x1 up to x2 minus x3 x2 minus x3 up to x2 minus xn, এটা equal to y2, তাহলে a2 এর মান বের হলো y2 ডিভাইডেড বাই এই a2 এর যে কোএফিসিয়েন্ট ছিল সেগুলো। এখন সিমিলারলি লিখে আমরা এই মানগুলো 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে সিমিলারলি আমি কি পেতে পারি, a3 মানে y3 ডিভাইডেড বাই x3 থেকে x এর বাকি সব ভ্যালু গুলো বিয়োগ, y3 ডিভাইডেড বাই x3 থেকে আর কয়টা ভ্যালু আছে, x3 বাদে n সংখ্যক ভ্যালু আছে, x0 x1 x2 x4 up to x3, similarly up to an equal to কি হবে yn ডিভাইডেড বাই xn থেকে আমাদের x এর যে বাকি ভ্যালু গুলো n-1 পর্যন্ত এগুলো, তাহলে আমাদের এই যে ভ্যালু গুলো বের হলো a0 a1 a2 up to an, এগুলো 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। Put the values of y0, values of a0 a1 a2 up to an in equation 1, তাহলে ইকুয়েশন 1 এ কিন্তু এই a0 এর সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো ছিল, a0 এর সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো ছিল, তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো থেকেই যাবে, a0 এর মান বসবে y0 ডিভাইডেড বাই এটা, তাহলে x1 a0 এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট গুলো সেটা ছিলই, শুধু a0 এর মান বসলো y0 ডিভাইডেড বাই x0 minus x1 x0 minus x2 x0 minus x। সিমিলারলি a1 এর সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো আমার ছিল 1 নাম্বার ইকুয়েশন, a1 এর মান বসলো y1 ডিভাইডেড বাই x1 minus x0 x1 minus x2 up to x1 minus xn। আবার a2 এর সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো ছিল, a2 এর মান বসলো y2 ডিভাইডেড বাই x2 minus x0 x2 minus x1 x2 minus x3 up to x2 minus xn। Similarly up to last value an এর সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো ছিল, আর an এর মান বসলো yn ডিভাইডেড বাই xn minus x0 xn minus x1 xn minus x2 up to xn minus xn minus 1। তাহলে দেখো এখানে কি তোমাদের কিন্তু একটা টেকনিক আছে মনে রাখার, ফর্মুলাটা বড় তোমরা মনে করতে পারো আর এত x এর ভ্যালু কিভাবে মনে রাখবো, কিন্তু এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখবা, যেমন যখন y0, যখন আমরা কি প্রথমে কি লিখছি x minus x1 x minus x2 x minus xn, এই সেম জিনিসটাই শুধু x এর জায়গায় x0 x এর জায়গায় x0 x এর জায়গায় x0 into y, তাহলে প্রথম ভ্যালুটাই x0 থেকে বাকি সবগুলো কোএফিসিয়েন্ট বিয়োগ উপরে, আর নিচে কি x0 থেকে বাকি সবগুলো কোএফিসিয়েন্ট, এখানে x থেকে x0 বাদে বাকিগুলো বিয়োগ, এখানে x0 থেকে বাকি সব x1 x2 up to xn বিয়োগ into y। এখানেও সেরকম x থেকে x1 বাদে, এগুলো কিন্তু আমার উপরের ভ্যালুগুলো আমার পলিনোমিয়াল ইকুয়েশনে লেখাই আছে, উপরের ভ্যালুগুলো পলিনোমিয়াল ইকুয়েশনে লেখাই আছে, আর a1 এর মানগুলো আমরা বের করেছি সেটা বসাবো, y এই মানগুলো a2 এর সঙ্গে আছে, y2 a2 এর মান বের করেছি y2 ডিভাইডেড বাই এটা, সেটা বসাবো,
এন এর মানগুলো এটা এক পলিনোমিয়াল ইকুয়েশন 1 নাম্বার ইকুয়েশনে দেওয়া আছে। এন এর যে মান বের করলাম সেটা হলো yn ডিভাইডেড বাই r। এটা কিন্তু এই মানগুলো এখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু ডাইরেক্ট আমাকে এই ফর্মুলাটা লিখতে হবে। যখন অঙ্ক করব তখন সরাসরি আমাকে এই ফর্মুলাটা লিখতে হবে। সেই জন্য এই ফর্মুলাটা মনে রাখার টেকনিকটা আমি বলছি, যে প্রথমে হচ্ছে y0 y1 y2 আপ টু yn, এটা তো থাকবেই। যখন y0 তখন x থেকে x0 বাদে বাকি কোএফিসিয়েন্ট গুলো কি, আর উপরের এটা যদি লিখে ফেলো, এটা নিচেরটা সেম, শুধু x এর জায়গায় x0, x এর জায়গায় x0, x এর জায়গায় x। সিমিলারলি যখন y1 লিখবা তখন কি x থেকে x1 বাদে বাকি সবগুলো কোএফিসিয়েন্ট বিয়োগ x মাইনাস x0, x মাইনাস x2, দেখো 1 নাই, আপ টু x মাইনাস xn। এটা যদি লিখে ফেলো, এখানে যেখানে যেখানে x সেখানে সেখানে x1, x1 minus x0, x1 minus x2 up to x1 minus xn। সিমিলারলি যখন y2 লিখবা তখন কি x থেকে x2 বাদে বাকিগুলো বিয়োগ, যেমন x minus x0, x minus x1, x minus x3, x2 কিন্তু নাই, up to x minus xn। তখন কি এই x2 এই x এর জায়গায় শুধু হবে x, এই x এর জায়গায় শুধু হবে x। এভাবে একটু টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখবে। তারপরে তোমাদের লাস্ট আপ টু লাস্ট ভ্যালু x মাইনাস xn, x yn যখন তখন x থেকে xn বাদে বাকি সবগুলো বিয়োগ, x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x2 up to x minus xn minus 1। Similarly xn minus x0, xn minus x1, xn minus x2 up to xn minus xn minus 1। এটাই হলো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে এখানে দেখো, এখানে একটা কথা বলা আছে, this is known as Lagrange interpolation formula, this is known as Lagrange interpolation formula which can use both equal and unequal intervals of arguments। তাহলে এখানে কি এটা ইকুয়াল এবং আনইকুয়াল উভয় প্রকার ডিফারেন্সের ক্ষেত্রে ইউজ করা যায়, বাট দিস ইজ ইউজফুল ফর আনইকুয়াল ইন্টারভ্যালস। আনইকুয়াল ইন্টারভ্যালই বেশি ইউজ করা হয়। তাহলে দেখো, আমরা যখন নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ব্যবহার করেছিলাম তখন একটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল করেছিলাম, তারপর ফরওয়ার্ড ফর্মুলা লিখেছিলাম, লিখে সেখানে ইউজ করেছিলাম। এই ল্যাগ্রাঞ্জ ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে x আর y এর যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ছকের মধ্যে সরাসরি সেখান থেকে আমরা ফর্মুলায় বসাতে পারব, কোনো টেবিল করার প্রয়োজন নাই। দেখো এখানে কোনো ডেল, ডেল স্কয়ার, ডেল কিউব এগুলো নাই। তাহলে ডেল, ডেল স্কয়ার, ডেল কিউব থাকলে এগুলো আমরা টেবিল থেকে পাই। এইখানে x আর y এর যা ভ্যালু দেওয়া থাকবে সরাসরি ছক থেকে আমরা এই ফর্মুলায় ব্যবহার করতে পারবো। এটা একটা সুবিধা, বাট আরেকটা অসুবিধা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা বড়, ক্যালকুলেশনটা উপরে নিচে ক্যালকুলেশনটা একটু বড়। তাহলে ওখানে হচ্ছে টেবিল করতে হয় আর এখানে হচ্ছে টেবিল করতে হয় না। তাহলে এটা গেল আমাদের ডিভাইডেড ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্স কিন্তু আমাদের শেষ। তাহলে ডিভাইডেড ডিফারেন্সে আমরা কি করেছি, একটু আমরা সাম আপ করে সেন্ট্রাল ডিফারেন্সে চলে যাব। ডিভাইডেড ডিফারেন্সটা একটু সাম আপ করে আমরা সেন্ট্রাল ডিফারেন্সে চলে যাব। তাহলে আমরা কি পড়েছি, প্রথমে পড়েছি ডিভাইডেড ডিফারেন্স কাকে বলে, ডিভাইডেড ডিফারেন্সটা কখন আমি বুঝবো এটা ডিভাইডেড ডিফারেন্স। তাহলে আমরা এতদূর পর্যন্ত যতটুকু পড়েছি সেখানে আমরা দেখেছি x এর ডিফারেন্স গুলো হচ্ছে ইকুয়াল, x এর ডিফারেন্স গুলো হচ্ছে ইকুয়াল। x এর ডিফারেন্স গুলো যখনই ইকুয়াল হবে না তখনই সেটা ডিভাইডেড ডিফারেন্স।
এক্স এর ডিফারেন্স গুলো যখনই ইকুয়াল হবে না তখনই এটা ডিভাইডেড ডিফারেন্স। তাহলে আমরা বলবো যে ডিভাইডেড, আমরা প্রথমে করেছি ডিভাইডেড ডিফারেন্স কাকে বলে। তাহলে ডিভাইডেড ডিফারেন্স কাকে বলে? যখন এক্স এর ডিফারেন্স গুলো আনইকুয়াল হয় তখন আমরা যে ডিফারেন্স টেবিলে বা যে ডিফারেন্সে ওয়াই এর ডিফারেন্সের পাশাপাশি এক্স এর ডিফারেন্স দিয়েও ভাগ করে থাকি সেটাই হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্স। যেখানে এক্স এর ভ্যালুগুলো আনইকুয়াল সেখানে আমরা ডিভাইডেড ডিফারেন্সে সিম্পল ডিফারেন্সের মতো ওয়াই এর ডিফারেন্সকে আবার এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করে থাকি, ওয়াই এর ডিফারেন্সকে আবার এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করে থাকি। তাহলে এটা হলো ডিভাইডেড ডিফারেন্স। তাহলে এটা আমরা ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে কিছু রিলেশনশিপ আছে, ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে কিছু রিলেশনশিপ আছে যেটা আমরা বের করেছিলাম, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে আসো দেখো, আমরা একটু রিভিউ করতে হবে। যখন আমাদের ভ্যালু ছিল দুইটা তখন আমরা ডিফারেন্স পেয়েছি কয়টা? একটা, দুইটা, এ আর বি। যখন দুইটা ভ্যালু, এটা ডিভাইডেড ডিফারেন্স কি? ইউ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস ইউ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। সিমিলারলি যখন সেকেন্ড ডিফারেন্স তিনটা ভ্যালু এ বি সি, তিনটা ভ্যালু হলে আমি সেকেন্ড ডিফারেন্স পাবো। সেখানে কি? সেটা মানে আমার হচ্ছে ইউ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি divided by into a minus ua divided by a minus b into a minus ub divided by b minus a into b minus uc divided by c minus a into c minus। এরকম করে আমরা একটা রিলেশনশিপ বের করেছি। সিমিলারলি থার্ড ডিফারেন্স হলে চারটা ভ্যালু হবে, আস্তে আস্তে আমার এদিকেও বাড়তে থাকবে নিচেও বাড়তে থাকবে, এভাবে একটা রিলেশনশিপ দেখেছি। তারপর আমরা ডিভাইডেড ডিফারেন্স কিভাবে করব, এই যে ওয়াই এর ডিফারেন্সের পাশাপাশি এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করব, এরকম টেবিল দেখেছি। তারপরে দেখেছি সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে রিলেশনশিপ। একই ভ্যালু নিয়ে, ইকুয়াল ভ্যালু নিয়ে আমরা একই ভ্যালুর জন্য ডিভাইডেড ডিফারেন্স এবং সিম্পল ডিফারেন্স দুটো টেবিল করেছি। এটা হলো সিম্পল ডিফারেন্স টেবিল, আরেকটা করেছি ডিভাইডেড ডিফারেন্স টেবিল। তারপর এটার মধ্যে আমরা রিলেশনশিপ বের করেছি। ইন জেনারেল রিলেশনশিপ হচ্ছে del to the power n ux equal to del to the power n ux divided by n factorial x to the power n, যেমন fourth difference equal to del to the power 4 ux divided by 4 factorial x to the power 4। এভাবে দেখো আমরা রিলেশনশিপ বের করে ইন জেনারেল রিলেশনশিপ করেছি। তারপর একটা ফর্মুলা করেছি, একটা প্রমাণ করেছি। এই প্রমাণটা কন্টিনিউ করে আরো প্রমাণ করা যাবে। সিমিলারলি করেছি আরো প্রমাণ করা, এই যে সিমিলারলি del স্কয়ার ua bx ইকুয়াল টু এত del কিউব ua, তাহলে এটা কন্টিনিউ করা যাবে। তারপর আমরা ডিরাইভ করেছি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করেছি। তাহলে তারপর আমরা বের করেছি নিউটনস divided difference interpolation formula, which is very important formula। তাহলে এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করে তারপর অঙ্ক করেছিলাম। তারপরে আমরা দেখেছি যে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে কিভাবে সিম্পল ডিফারেন্স ফর্মুলা বের করা যায়। ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে কিভাবে সিম্পল ডিফারেন্স ফর্মুলা বের করা যায় এটা দেখেছি। দেন আমরা দেখেছি কি, আজকে দেখলাম ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে এরপরে, এটা তোমাদের না করলেও হবে, যেটা আমি করাচ্ছি না, এটা একটু টাফ তোমাদের ক্ষেত্রে। যেমন আমরা পড়েছিলাম n difference of n degree polynomial is constant and higher difference is 0. n difference of n degree polynomial is constant and higher difference is 0.
এটা একই জিনিস ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে আছে, একই জিনিস আছে কি ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের জানার না পড়লেও চলবে, কারণ এটা আরেকটু টাফ। Simple difference যদি n difference of n degree polynomial is constant হয় and higher difference is 0, then divided difference ও এটা satisfy করে। divided difference এটা satisfy করবে। তাহলে এইটা একটু টাফ এবং সিম্পল ডিফারেন্স এরটাই বেশি আসে, এটা বেশি আসে না। তোমাদের জন্য একটু কঠিন হবে বিধায় এটা আমি বাদ দিয়ে গিয়েছি। তারপর আমরা দেখেছিলাম যে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক, এটা হলো এটা যেটা আমরা বাদ দিলাম এই পর্যন্ত। দেন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক দেখেছিলাম, একটা ফাংশন দেখেছিলাম এ পর্যন্ত। তাহলে আমাদের ডিভাইডেড ডিফারেন্স শেষ। এখন আমরা যাব সেন্ট্রাল ডিফারেন্স। তাহলে সেন্ট্রাল ডিফারেন্সটা কি? সেন্ট্রাল ডিফারেন্সে আমরা কি পড়েছিলাম? নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। যখন আমাদের প্রথম দিকে মিসিং ভ্যালু থাকবে তখন ফরওয়ার্ড ফর্মুলা, যখন শেষের দিকে মিসিং ভ্যালু থাকবে তখন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। সেরকম আমরা বলেছিলাম যদি মাঝামাঝি কোনো মিসিং ভ্যালু থাকে তখন আমরা কি করব? তখন আমরা ইউজ করব সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তাহলে দেখো আমরা এটা পড়ি, নিউটনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাস। এখানে একটা জিনিস ভুল আছে, দেখো ফর্মুলাস না, ফর্মুলার প্লুরাল হচ্ছে ফর্মুলি, এল এ ই, তোমরা ডিকশনারি দেখবে ফর্মুলি, এল এ ই। তাহলে নিউটনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর সুইটেবল ফর ইন্টারপোলেশন নিয়ার দ্য বিগিনিং এন্ড ইন। প্রথমের দিকে মিসিং ভ্যালু থাকলে ফরওয়ার্ড এবং শেষের দিকে মিসিং ভ্যালু থাকলে ব্যাকওয়ার্ড, রেসপেক্টিভলি অফ ডিফারেন্স টেবিল। তাহলে একটা ডিফারেন্স টেবিলে প্রথম দিকে মিসিং ভ্যালু থাকলে আমরা ইউজ করি নিউটনস ফরওয়ার্ড এবং শেষের দিকে মিসিং ভ্যালু থাকলে আমরা ইউজ করি নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ফর ইন্টারপোলেশন নিয়ার দ্য মিডল অফ এ ডিফারেন্স টেবিল, তাহলে একটা ডিফারেন্স টেবিলের মাঝামাঝি যদি থাকে, সেটাই বলেছে for interpolation near the middle of a difference table, central difference interpolation formulae are used. তাহলে মাঝামাঝি থাকলে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করা যাবে, করতে হবে। This formulae use difference line as nearly as possible on a horizontal line passing through the middle point. তাহলে মিডলের বরাবর যে লাইনটা গেছে সেই দিক দিয়ে যাবে। এখানে কি বলেছে দেখো, let y equal to f of x denote a function which assumes the values y0, y1, y2 up to yn corresponding to the equidistant values of x0, x1, x2 up to xn of independent variable x, যেটা আমরা সব সময় ধরে থাকি। For the sake of convenience, let us shift, এখানে shift বানানটা ভুল আছে, h হবে, shift the origin of some middle point so that y takes now become, তাহলে কি হবে, এই যে আমরা y এর মানগুলো ধরি y0, y1, y2 up to yn, এখন এখানে মিডল পয়েন্টটা বের করা খুব টাফ, কোনটা মিডল পয়েন্ট। কিন্তু আমরা যদি এই মানটাকে এভাবে ধরি, মিডলটা আমাদের ফোকাস পয়েন্ট, মিডলটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, আমরা সেন্ট্রাল ডিফারেন্স বের করতে চাচ্ছি, এর আশেপাশের মিসিং ভ্যালুগুলো বের করতে চাচ্ছি y, সেই জন্য মিডল পয়েন্টটাকে আমি ধরবো y0, তার থেকে পরের গুলো y1, y2, y3 এবং তার থেকে আগের গুলো -1, -2, মিডলটা যেহেতু আমার ফোকাস পয়েন্ট, এটাকে ধরবো y0, তারপরে ধরবো y1, y2, y3
এবং y0 এর প্রিভিয়াস ভ্যালু y-1, তার আগেরটা y-2, তার আগেরটা y-3। এখন একটা টেবিল দেখো, টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডিফারেন্স টেবিল, এটাতে অনেকেই ওই স্মল ডেল্টা ইউজ করেছে, অনেকে স্মল ডেল্টা ইউজ করেছে, কিন্তু এখানে কাজটা কিন্তু আসলে ফরওয়ার্ড টেবিলের মতোই। ফরওয়ার্ড টেবিলের মতোই। ফরওয়ার্ড টেবিলে যে আমার এটা ছিল কি y0, y1, y2, y3, y4, y5 এরকম ছিল। সেই মানটাকে আমরা এখানে মিডিল মানটাকে ধরলাম y0, যেহেতু আমি কি বললাম যে সেন্ট্রাল ডিফারেন্সে এই মাঝামাঝি মানটা হলো আমার ইম্পর্টেন্ট। এই মাঝামাঝির আগের বা পরের মান যখন আমি ডিরাইভ করব, তখন আমার সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা এই মাঝের মানটাকে লোকেট করার জন্য এটাকে ধরেছি y0, এটার নিচের গুলো y1, y2, y3, y-1, y-2, y-3 রেসপেক্টিভ x এর ভ্যালু গুলো তাই। এখানে x এর মানগুলো ইকুইডিস্ট্যান্ট। আমরা বলেছি যে ডিভাইডেড ডিফারেন্স ব্যতীত, ডিভাইডেড ডিফারেন্স ছাড়া আমাদের নিউমেরিক্যালে আমরা যে চ্যাপ্টার গুলো পড়বো সবখানি x এর ডিফারেন্স গুলো ইকুয়াল। তাহলে এই রেসপেক্টিভ এই মানটা একটু নিচে চলে গেছে, এই রেসপেক্টিভ মানটা হচ্ছে del y3, এই রেসপেক্টিভ মানটা হচ্ছে del y-2, এই রেসপেক্টিভ মানটা হচ্ছে del y-1, এই রেসপেক্টিভ মানটা হচ্ছে সরি এই ডিফারেন্সটা সরি আমি একটু ভুল বললাম। এই যে এটা y এর মানগুলো আমি এখন ডিফারেন্স নিব। এই ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে আমার কি হয় y0, y1, y2, y3 এভাবে। তাহলে y1 minus y0 কি হয় del y0, সেরকম y-2, y-3 del y-3, y-2, y-3 প্রথম মানটাকে প্রেফারেন্স দেওয়া হবে, নিচ থেকে একটা করে মান কমে যাবে। ফরওয়ার্ড টেবিলে আমরা দেখেছি মানগুলো এই দুটোর মাঝামাঝি বসে এবং নিচে শেষ দিক থেকে একটা মান কমে যায়। তাহলে আমরা যখন ডিফারেন্স নেই একটা করে ভ্যালু কমে, তাহলে y-2, y-3 del y-3, y-1, y-2 del y-2, y0, y-1 del y-1, y0, y1 minus y0 del y0, y2 minus y1 del y1, y3 minus y2 del y. Similarly এই ডিফারেন্সের আবার যদি ডিফারেন্স নেই del y-2 minus del y-1, তাহলে কি হবে del square y-3, এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, del square y-2, এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, del square y-1, del y1 minus del y0, del square y0, del y1 y2 minus del y1, del square y-1. Similarly del square আবার যদি ডিফারেন্স নেই তখন del cube y-3, এই দুটো ডিফারেন্স নিলে del cube y-2, এই দুটো ডিফারেন্স নিলে del cube y-1, এই দুটো ডিফারেন্স নিলে del cube del cube y0। তাহলে শেষ দিক থেকে বা নিচের দিক থেকে একটা করে ভ্যালু কমে, ফরওয়ার্ড ডিফারেন্সের মতো একদম। এই ডিফারেন্সের যদি আবার ডিফারেন্স নেই তাহলে হবে ফোর্থ ডিফারেন্স, এই ডিফারেন্সের ডিফারেন্স নিলে ফোর্থ ডিফারেন্স, এই ডিফারেন্সের ডিফারেন্স নিলে ফোর্থ, আবার ফোর্থ ডিফারেন্সের ডিফারেন্স নিলে ফিফথ ডিফারেন্স, আবার এটা নিলে ফিফথ ডিফারেন্স, ফাইনালি এটা হলো আমাদের। তাহলে এখানে দেখো দুইটা ওয়ে বলে দেওয়া আছে, এটা এখান থেকে আরেকটা হবে y0 থেকে এটা, y0 থেকে এটা। তাহলে কি বলেছে যেটা বরাবর হরিজন্টালি, একটু ডেফিনিশনের মধ্যে আমি পড়লাম, একটু আরেকবার দেখে আসি। দেখ এখানে কি বলেছে, আরেকটু করে এই তাহলে কি বলেছে, this formulae use difference line as nearly as possible on a horizontal line passing through the middle point of a difference table.
মিডল পয়েন্টের বরাবর একটা হলো হরিজন্টালি যাবে, আবার কি as nearly as possible on a horizontal line passing through the middle point। তাহলে দেখো এখানে যখন আমরা ফরওয়ার্ড টেবিলে আসবো y0 টা আমার ফোকাস পয়েন্ট না, তাহলে y0 এর বরাবর কিন্তু এখানে কোনো ভ্যালু নেই, একটা আছে উপরে একটা আছে নিচে, একটা আছে উপরে একটা আছে নিচে। তাহলে কি বলা আছে হরিজন্টালি as near as possible through the middle point। তাহলে একটা লাইন যদি আমি এদিক দিয়ে যাই, দেখো এখানে এসে নাই, আবার এটা আবার মিডল পয়েন্ট বরাবর আছে, আবার এখানে মিডল পয়েন্ট বরাবর নয়, আবার এখানে মিডল পয়েন্ট বরাবর আছে, আবার এখানে নাই এখানে আছে। তাহলে দেখো একটা হলো মিডল পয়েন্ট থেকে একটা লাইন যাচ্ছে এই 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 আবার এই আবার এই আবার এই, আবার মিডল পয়েন্ট থেকে আবার একটা লাইন যাচ্ছে এই 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 দুটো ওয়ে, এখানে দুটো ওয়ে দিয়ে যাচ্ছে মিডল পয়েন্ট থেকে মান দিয়ে। তাহলে যেটা হচ্ছে এই মিডল পয়েন্টের পরবর্তী দিয়ে যাচ্ছে, এই বরাবর দিয়ে যেটা যাচ্ছে সেটাকে আমি বলবো ফরওয়ার্ড ফর্মুলা। গস বা গাউস ম্যাথমেটিশিয়ান এটা আবিষ্কার করে, সেটার অনুসারে যে এটা এই পাথ দিয়ে যাবে সেটা হলো গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আর যে ফর্মুলাটা এই লাইন দিয়ে যাবে সেটা হলো গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কেননা এটা হলো y0 এর পরবর্তী মান দিয়ে যাচ্ছে, এটা হলো y0 এর পূর্ববর্তী মান দিয়ে যাচ্ছে। y0 এর পরবর্তী মান দিয়ে যেটা যাবে সেটাকে আমরা বলবো গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে এখানে চারটা ফর্মুলা আছে, একটা হচ্ছে গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, সবই ইকুয়াল ইন্টারভেলের ক্ষেত্রে ইউজ করা হয়। গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, একটা হচ্ছে গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমি যেটা বললাম, যেটা এই দিক দিয়ে যাবে y0 del y0 del square y minus 1 del cube y minus 1 del to the power 4y minus 1 del to the power 5y minus del to the power 4y minus 2 del to the power 5y minus 2 del to the power 6y minus 3। তাহলে y0 পরবর্তী লাইন দিয়ে যে মানটা যে ফর্মুলাটা ডিরাইভ করব সেটা হলো গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আর এই y0 প্রিভিয়াস পূর্ববর্তী এই যেটা y minus 1, এই দিক দিয়ে যে ফর্মুলাটা এই পাথ দিয়ে যেটা বের করব আমরা সেটা হলো গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমরা এই দুটো ফর্মুলা থেকেই আবার বাকি দুটো ফর্মুলা ডিরাইভ করা হয়েছে, একটা হলো স্টিরলিংস ইন্টারপোলেশন ফর্মুলা আর একটা হলো বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা। স্টিরলিংস ইন্টারপোলেশন ফর্মুলা কি? এই দুটো ফর্মুলার এভারেজ করে আমরা স্টিরলিংস ফর্মুলা ব্যবহার করেছি, কেননা অনেক সময় মিডল ভ্যালু পাওয়া যায় না। যেমন তোমরা পড়েছো মিডিয়ান যখন বের করি, আমাদের যদি কি ডাটা হয় র ডাটা, দ্যাট মিন্স ক্লাসিফিকেশন করা না, ক্লাসিফিকেশন যদি করা না থাকে, একটা হচ্ছে আমার আনগ্রুপ ডাটা, একটা হলো গ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমার যদি 3টা ভ্যালু থাকে তাহলে মাঝখানেরটা মিডিয়ান, যদি 4টা ভ্যালু থাকে তাহলে মাঝখানে দুটোর এভারেজ হচ্ছে মিডিয়ান। সেরকম আমাদের অনেক সময় বিজোড় সংখ্যক মান থাকে না, যখন জোড় সংখ্যক মান থাকে তখন সেন্ট্রাল পয়েন্টটা বের করা টাফ হয়ে যায়, তখন আমরা গসেস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা এভারেজ করে যে ফর্মুলাটা বের করেছি সেটা হলো স্টিরলিংস ইন্টারপোলেশন ফর্মুলা। আর বেসেলস ফর্মুলা হচ্ছে এখানে একটা ফর্মুলার অরিজিন শিফট করে তারপর যে এভারেজ করা হয়েছে সেটা হলো বেসেলস
ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে দেখো এই ফর্মুলাগুলো সবই কিন্তু আমরা গসেস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো ফর্মুলাই আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে ডিরাইভ করব। গসেস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো ফর্মুলাই আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে ব্যবহার করব, বের করব, ব্যবহার করে বের করব। তাহলে সেই ফর্মুলার সঙ্গে যে জিনিসটা লাগবে সেটা হলো আমার এই টেবিলটা। এই টেবিলটা তোমরা ভালো করে বুঝতে হবে। এই টেবিলটাতে কি হবে আমরা বলেছি ফরওয়ার্ড ফর্মুলা হচ্ছে y0 del y0 del স্কয়ার y minus 1 del cube y minus 1 del to the power 4 y minus 2 এই ওয়ে দিয়ে যাবে। ফরওয়ার্ড ফর্মুলা কি আছে y0 del y0 del স্কয়ার y0 del cube y0 del to the power 4 y0 এগুলো আছে। কিন্তু আমার কিন্তু এই ফর্মুলাটা y0 আর del y পরে del স্কয়ার y0 দিয়ে যায় না, del কিউব y0 দিয়ে যায় না। কেন যায় না মানে এগুলো মিডল লাইন বরাবর হরিজন্টাল ভ্যালু না। আমরা বলেছি মিডল লাইন বরাবর যে as near as possible যে হরিজন্টাল ভ্যালু আছে সেগুলো দিয়ে যাবে। তাহলে এই যে ফরওয়ার্ড ফর্মুলায় যে জিনিসটা আছে এটা কি, এটা আছে y0 del y0 del স্কয়ার y0 del কিউব y0 del টু দি পাওয়ার 4 y0। তাহলে আমরা ওই ফরওয়ার্ড ফর্মুলা থেকে এই y0 del y0 পর্যন্ত রেখে বাকি এইগুলো আমার চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এই ফর্মুলাটা আজকে আমরা শুরু করতে চাচ্ছি না, কালকে নেক্সট ক্লাসে আমরা ফ্রেশ এই টেবিলটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং আমি সেন্ট্রাল ডিফারেন্স যেটা শুরু করলাম ওই অংশ থেকে টেবিলগুলো তোমরা ভালো করে দেখবে। আমি এই ফর্মুলাটা একটা ক্লাসে স্টার্ট করতে চাচ্ছি। তাহলে তোমরা আজকের ক্লাসটা সংক্ষিপ্তই নিব, কারণ এই ফর্মুলাটা করতে গেলে তোমাদের একটু সময় লাগবে, কনসেন্ট্রেশন লাগবে, একটু বুঝতে হবে, তারপর তুমি এটা বুঝতে পারবে। এটা আমি একটু স্টার্টিং এ সুন্দর করে এটা শুরু করতে চাচ্ছি, খুবই মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আমরা যখন ক্লাসে করাই তখন একটু সুবিধা হয়, আমাদের বোর্ডে এক সাইডে আমরা এই টেবিলটা লিখে রাখি, আর এক সাইডে যেহেতু আমাদের ক্লাসরুমগুলোতে বড় বোর্ড থাকে এক সাইডে এই টেবিলগুলো লেখা থাকে, এই টেবিলগুলো থেকে আমরা তারপর ওগুলো দেখি, যেখানে যেখানে প্রয়োজন আমরা বোর্ডে একটা ক্যালকুলেশন করি, তারপর দেখি। এখানে যেহেতু বোর্ডের ইয়েটা আমাদের নেই সেহেতু আমাদেরকে এটা খুবই মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটা দেখতে হবে। তাহলে আমরা আজকে সেন্ট্রাল ডিফারেন্সের শুধু টেবিল স্টার্টিং এটুকু পর্যন্ত এবং ফর্মুলা ডেফিনেশন টেবিল এবং কি কি ফর্মুলা আছে এগুলো দেখলাম। আর ডিভাইডেড ডিফারেন্সের আমাদের একটা ফর্মুলা বাকি ছিল, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, আমরা সেটা দেখেছি। তাহলে এখানে সেন্ট্রাল ডিফারেন্সটা দেখলে আমাদের ইন্টারপোলেশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি আশা করব তোমরা ক্লাসগুলো রেগুলার করবে, কিন্তু আমি একটু কি বলবো বেশ ডিজার্টেড, বেশ মনক্ষুণ্ণ, কেননা তোমরা ক্লাসগুলো খুবই কম ভিউয়ার্স, ক্লাসগুলো তোমরা দেখছো না, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না যে কলেজ খোলার পরে এই ক্লাসগুলো কিন্তু আর রিপিট হবে না। পরবর্তী সিলেবাস গুলো শেষ করে পরীক্ষা নেওয়া হবে, এই ক্লাসগুলো কিন্তু আর হবে না। সেজন্য তোমরা আমরা যেটুকু পড়াচ্ছি এগুলো মনোযোগ দিয়ে পড়বে। ক্লাসগুলো তোমরা বারবার শুনে শুনে সফট কপি দেখে দেখে সফট কপি গুলো ইচ্ছা করলে প্রিন্ট করে নিয়ে ক্লাসগুলো শুনে শুনে সফট কপি গুলো তোমরা যদি প্রিন্ট করে নাও তোমাদের জন্য সুবিধা হবে। ক্লাসগুলো বারবার শুনে 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 তোমরা কিন্তু শিখতে পারবে। এখানে যেমন ডিসঅ্যাডভান্টেজ আছে সেরকম অ্যাডভান্টেজও আছে। ক্লাস যেমন তোমরা একবার শোনো, একবার আমরা দেখাই, সেটা আর পরবর্তীতে দেখার সুযোগ থাকে না, কিন্তু এই ক্লাসগুলো তোমরা বারবার দেখে দেখে তোমরা এই সফট কপি গুলো প্রিন্ট করে
কেউ ইচ্ছা করলে ভালো করে পড়াশোনা করতে পারে, কেউ যদি ইচ্ছা না করে তাকে আসলে পড়াশোনা করানো সম্ভব না। সেটা কোনো টিচারও পারবে না, বাবা মাও পারবে না। তাহলে আমি আশা করব তোমরা সুন্দর মতো পড়াশোনা করবে, রেগুলার পড়াশোনা করবে এবং সবাই নিরাপদে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।